সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় কয়েকটা প্রশ্ন এসেছে, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যৌথ সামরিক মহড়া নিয়ে কেন এত গুজগুজ ফুসফুস, কেন এত সমালোচনা? বিষয়টা তো এমন না যে এই মহড়াটা এবছরই নতুন করে হচ্ছে। যতটুকু তথ্য ঘেটে জানা যায় সেটা হচ্ছে যে 2009 সালের থেকে এই যৌথ মহড়াটা হয়ে আসছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা এবার এই সেপ্টেম্বর মাসে যে মহড়াটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, সেই মহড়াটা নিয়ে অনেক আলোচনা, বিভিন্ন টক শোতে এটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং কেউ কেউ এমনও বলতেছেন যে দেশ দখল হয়ে গেল, এই ধরনের মন্তব্য করেছেন। তো স্বাভাবিকভাবেই এই ঘটনাটার বিষয়ে ঢুকতে হয়েছে যে আসলে বিষয়টা কি এবং এটা কবে থেকে, এটা কি এই বছরই নতুন হলো নাকি আগের থেকে এটা চালু আছে? দর্শক, প্রথমে আপনাদেরকে আমি সুনির্দিষ্টভাবে কিছু তথ্য জানিয়ে রাখি, তারপরে আমরা আবারও আলোচনায় ঢুকবো। 2009 সাল থেকে এটা শুরু হয়েছে। দর্শক খেয়াল করবেন, আওয়ামী লীগ সরকার 2008-এর শেষার্ধে ক্ষমতায় এসেছে এবং তারা টানা 2024-এর 5ই আগস্ট পর্যন্ত, 4ই আগস্ট বলা যায়, পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এই তথ্যটা মাথায় রেখে এই ইনফরমেশন গুলি জানাচ্ছি। 2009 সালে প্যাসিফিক অ্যাঞ্জেল প্রথমবার বাংলাদেশে এটার আয়োজন করা হয়েছিল, যেটার উদ্দেশ্য ছিল মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিক্রিয়া মহড়া। 2011 সালে এটা ছিল ক্যারাট। ক্যারাট মানে হচ্ছে CARAT, কোঅপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং, বাংলাদেশ নৌবাহিনী ও মার্কিন নৌবাহিনী, চট্টগ্রামে এটা হয়েছিল। 2013 সালে এটা হচ্ছিল কোপ সাউথ এয়ারফোর্স এক্সারসাইজ, ঢাকায় এটা হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন এয়ারফোর্স। এটার মূল ফোকাসটা ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও এয়ার সাপোর্ট। 2015 সালে এটা হয়েছিল কোপ সাউথ 2015, বিমান নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা। আরেকটা ছিল ক্যারাট 2015, নৌবাহিনীর যৌথ মহড়া। 2017-18 সালে এটা হয়েছিল প্যাসিফিক অ্যাঞ্জেল চিকিৎসা ও প্রকৌশল সহায়তা মিশন, কোপ সাউথ 2018, মানবিক সহায়তা ও এয়ারলিফট মহড়া। 2020 সালে এটা ছিল কোপ সাউথ 2020, ঢাকা ও কক্সবাজার এলাকায় দুর্যোগ প্রতিক্রিয়া মহড়া। 2022 সালে এটা ছিল টাইগার লাইটনিং 2022, TL22, যেটা সংক্ষেপে বলা হতো। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনী ও মার্কিন নেভাডা ন্যাশনাল গার্ড। ফোকাস ছিল সন্ত্রাস বিরোধী অভিযান ও জঙ্গল যুদ্ধ। 2023 সালে এটা ছিল টাইগার লাইটনিং 2023, যেটা সংক্ষেপে TL23। একই ধরনের আর্মি মহড়া, অপারেশনাল ইন্টার অপারেবিলিটি বৃদ্ধি। 2025 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে টাইগার লাইটনিং 2025, TL25, জালালাবাদ ক্যান্টনমেন্টে সন্ত্রাস বিরোধী জঙ্গল যুদ্ধ, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3, চট্টগ্রামে বিমান বাহিনীর যৌথ মহড়া, এয়ার সেফটি, মেডিকেল ও রেস্কিউ কার্যক্রম। এই হচ্ছে মার্কিন সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর বিভিন্ন অংশের যৌথ সামরিক মহড়ার বিবরণ। তো এইবার যে হলো, এটা নিয়ে এত আলোচনা কেন? দেশ দখল হয়ে যাচ্ছে, এই ঢুকে পড়লো, এই হয়ে গেল, সেই হয়ে গেল, বাংলাদেশের সার্বভৌমত্ব নাই, ইউনূস সাহেব বিক্রি করে দিচ্ছেন। কথা আসছে যে শেখ হাসিনা বলে গিয়েছিলেন যে তারা আমাদের কাছে পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন চেয়েছিল, আমি দিতে রাজি হই নাই বলে আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন ইউনূস সাহেব এটা দিয়ে দিচ্ছেন, দেশের একটা অংশ বিক্রি করে দিচ্ছেন, এই জাতীয় কথাবার্তা বলা হচ্ছে। ওই যে একটা প্রবাদ আছে না, চিলে কান নিয়ে গেছে, এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে দর্শক, একটা জিনিস কিন্তু বুঝার আছে, সেটা হচ্ছে কেন এই আলোচনাটা হচ্ছে, এখন কেন হচ্ছে। এই যে 2009 সাল থেকে অনবরত চলতেছে, কখনো কি আপনারা শুনেছেন যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে? এটা সশস্ত্র বাহিনীর একটা স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে সেটা পরিচালিত হয়েছে। তখন তো এত সমালোচনা হয় নাই, তখন তো এগুলি নিয়ে কোনো কথা কেউ বলে নাই। এইবার এই সরকারের আমলে এটা তো হচ্ছে যে 2009 সালে যেটা চলতেছে সেটার ধারাবাহিকতারই একটা অংশ এখানে হয়েছে।
তবে এটা কেন হচ্ছে, প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটের মধ্যে একটা জিনিস আছে, সেটা প্রথম জিনিস যেটা আছে সেটা হলো যে ওই যে রোহিঙ্গা, যেখানে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে, আরাকান আর্মি মিয়ানমারের ওই অংশটা বিদ্রোহী আর্মিরা দখল করে আছে, এবং এমন কিছু খবর পাওয়া যাচ্ছে যে আরাকান আর্মি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তাদের অবাধ চলাফেরার কিছু ফুটেজ, কিছু প্রমাণ পাওয়া গেছে। এবং এইটা নিয়ে বাংলাদেশ সরকারের যে স্ট্যান্ডটা কোথায় সেটা আসলে কখনো ক্লিয়ার করে বলা হয় নাই, এটা একটা বিষয় আছে। তারপরে আরেকটা বিষয় আছে, মানবিক করিডোরের যে প্রসঙ্গটা আসছিল, যে মানবিক করিডোর এটা দেওয়া হবে কি হবে না। আমাদের সেনা প্রধান বলেছেন যে আসলে এটা দেওয়ার কোনো, করিডোর দেওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা যে কোনো ভাবে প্রতিহত করা হবে, এই ধরনের একটা কথা বলা হয়েছিল। তো সেক্ষেত্রে এই মানবিক করিডোরের কথা যখন বলা হয়েছে, তখন সেটার সাথে অনেকটা রিলেট করার একটা বিষয় চলে আসছে। সেটা হচ্ছে যে এইখানে আরাকান অঞ্চলে মিয়ানমারের যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলিকে সহায়তা দেওয়া, মার্কিনীরা সেই কারণে এখানে উপস্থিত কিনা, এই ধরনের আলোচনা হয়েছে। এবং এর সাথে একটু সেন্সিটিভ একটা বিষয়, দর্শক আপনাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে যে গত মাসের শুরুর দিকে ঢাকার ওয়েস্টিন হোটেলে একজন মার্কিন সেনা কর্মকর্তার মৃতদেহ পাওয়া যায়। উনি সেখানে অবস্থান করার সময় মারা গেছেন, যেটা খবর পাওয়ার পরে মার্কিন এমবেসি, দূতাবাস এসে সে তার লাশটা নিয়ে যান। কোনো রকম ময়না তদন্ত হয় নাই এবং এই ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। এই হচ্ছে প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটে এই আলোচনাগুলি চলে এসেছে, যেটা কিন্তু এইটার সাথে এই পরিস্থিতিগুলির সাথে এই মহড়া, এই যৌথ মানে সামরিক মহড়া, এগুলির কোনো যোগাযোগ আছে কিনা, যখন আমি টক শোতে বা জনগণের সামনে, সাধারণ মানুষের সামনে একটা তথ্য উপস্থাপন করব, তখন আমার কাছে মনে হচ্ছে, বা এখনো মনে হয়, সবসময় মনে হয়, সেটা হলো যে একটা বিষয় বলার আগে ভালো মতো খোঁজ নেওয়া উচিত যে বিষয়টা আসলে কি, কোনটার সাথে কোনটার রিলেশন, এটা সত্যিকার অর্থে আছে কি না। এখানে আরো একটা বিষয় এখানে বলা যায়, সেটা হলো যে আমরা একটা বিষয় সবসময় জানি, এই বিশ্লেষণটাও দর্শক আপনাদের জানা আছে, সেটা হলো যে আপনার যখন একটা ভূখণ্ড থাকবে, সেই ভূখণ্ডকে অন্য পরাশক্তিগুলি, যেমন চীন আছে, আমেরিকা আছে, ভারত আছে, যারা নিজেদেরকে পরাশক্তিও দাবি করে, তো এই দেশগুলি বা তারা এটা ব্যবহার করতে চাইতে পারে, তাদের কিছু সুবিধা থাকতে পারে। এখন আমেরিকার তো বিভিন্ন জায়গায় তাদের তো সেনাবাহিনীর ঘাঁটি আছে, ফিলিপিন্সে আছে, জাপানে আছে, এই সমস্ত বিষয় আছে। তো প্রথম একটা বিষয় হচ্ছে কি, যে সেনা ঘাঁটি যদি আমেরিকার থাকেই, যেমন মধ্যপ্রাচ্যে কাতারে কুয়েতে এই সমস্ত জায়গায়ও আছে, ঘাঁটি আছে, তো ঘাঁটি থাকা মানে ওই দেশের সার্বভৌমত্ব চলে যাওয়া, বিষয়টা এমন মিন করে না, দেখা যায় না। জাপান আমেরিকার অধিভুক্ত একটা দেশ না, ফিলিপিন্স আমেরিকার অধিভুক্ত একটা দেশ না, হয়তোবা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে একটা আছে, তার মানে জাপানকে বিক্রি করে দেওয়া হয় না, আমরা সেভাবে বলতে পারি না। তবে হ্যাঁ, আমাদের মধ্যে প্রতিক্রিয়াশীলতার জায়গাটা একটু বেশি। আমাদের এখানে কেউ যদি কোনো একটা জিনিসকে ব্যবহার করতে চাইতে পারে, সরকার সেটাতে এগ্রি করলো কিনা, আলটিমেটলি সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এই জিনিসটা নিয়ে যখন আমরা কথা বলবো, আমাদের উচিত হচ্ছে এটা অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসাবে এটাকে বিবেচনা করে সেইভাবে মন্তব্য করা। তা নইলে কিন্তু একটু সন্দেহ দেখা দিবে যে এটা অন্য কোনো পরাশক্তির, অন্য কোনো রাষ্ট্রের নিজস্ব কায়েমি স্বার্থের হইয়া আমি কথা বলতেছি কিনা। দর্শক, এই যে কথাটা বললাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আবারও উচ্চারণ করতেছি। সেটা হচ্ছে যে 2009 সালে শেখ হাসিনার আমলেই কিন্তু এই যৌথ মহড়াগুলি শুরু হয়েছিল, এবং সেটারই ধারাবাহিকতায় 2025-এও যৌথ মহড়া হয়েছে, যেখানে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবেলা, এই সমস্ত বিষয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। তাহলে হঠাৎ করে 2025-এর মহড়া নিয়ে এত যে আলোচনা, সেটা কি বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সাথে সংযুক্ত, ইন্টারলিঙ্কড, নাকি কোনো একটা পক্ষ, কোনো একটা পরাশক্তি তারা মনে করতেছে যে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, এটাকে অ্যাপ্রোচ করা দরকার, এটা নিয়ে একটা হাইপ তোলা দরকার? আমার মনে হয় বাংলাদেশে, আমার এই মতটা একান্ত আমার
তবে আমার মনে হয় অনেকেই এটার সাথে একমত হবেন যে বাংলাদেশের বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে যেটা সংবেদনশীল, সেই ব্যাপারে যখন আপনি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, তার আগে আপনাকে 100 ভাগ নিশ্চিত হতে হবে হোয়াট ইট ইজ, কেন এটা হচ্ছে। এটা কি হঠাৎ করে এবারই হচ্ছে, নাকি এটা গত 15-16 বছর যাবত চলে আসা একটা ধারাবাহিক একটা কার্যক্রম? দর্শক, আজ এই পর্যন্তই। আমার মনে হয় আমার উত্তরটা আপনারা পেয়েছেন। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্টসে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আবারও কথা বলতে, কারণ এটা এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আমাদের মধ্যে চর্চা হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।